ভারতীয় গণতন্ত্রের বিজয় এখানেই। বহু চেষ্টা চরিত্র করে অবশেষে বিজেপি যখন পশ্চিম বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন আসলে বিজয় হয় ভারতের গণতন্ত্রের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির প্রবেশকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কিন্তু আমার মনে হয় আজ হোক কাল হোক বিজেপি একদিন এসেই যেত এই রাজ্যে। প্রশ্ন হলো এরপর কি? বিজেপি এসে পশ্চিম বাংলায় কি এমন করবে যা ভারতে অতীতে হয়নি? আমার মনে হয় বিজেপির মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল বা শক্তি নিজেদের স্বার্থেই পশ্চিম বাংলায় এমন কিছু করবে না যাতে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় আর পশ্চিম বাংলার সম্মান নষ্ট হয়। আমার এই ভিডিও কলামের বাংলাদেশের দর্শকগণ পশ্চিম বাংলায় কি হলো বা না হলো তা নিয়ে খুব বেশি মাথা ঘামান বলেও আমি মনে করি না, কিন্তু বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতাসীন হওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো হেরফের হবে কিনা সেটা নিয়ে হয়তো বাংলাদেশের দর্শকদের মনে প্রশ্ন এসে থাকবে। আসুন বরং রিয়েলিটি মেনে নিয়ে আমরা সেই প্রসঙ্গে একটু আলাপ করি আজ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্যের অবসান এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির এই নিরঙ্কুশ জয় কেবল একটি রাজ্যের পালাবদল হিসেবে দেখার বিষয় নয়, এটি এই অঞ্চলের জন্য একটি আদর্শিক পট পরিবর্তন। তৃণমূলের এই ঐতিহাসিক ভরাডুবির কারণ আমার নিজস্ব গবেষণায় বা বিশ্লেষণ করলে আমি দেখতে পাই যে তাদের মাত্রাতিরিক্ত সংখ্যালঘু তোষণ নীতি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মধ্যে একটি গভীর মেরুকরণ তৈরি করেছিল। এর পাশাপাশি ছিল সিন্ডিকেট রাজ বা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির ভয়াল থাবা। সাধারণ মানুষ নিজেদের একটি ছোট্ট বাড়ি নির্মাণ করতে গিয়েও এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছিল। অপশাসন এবং বেকারত্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনুদান নির্ভর ডোল পলিটিক্স দিয়েও শেষ রক্ষা হয়নি। কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি জমানো বাঙালি যুব সমাজ যখন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোর অর্থনৈতিক এবং কাঠামোগত স্থিতিশীলতা দেখেছে, তখন তারা স্বাভাবিকভাবেই বিকল্প হিসাবে নিজেদের রাজ্যেও বিজেপিকেই বেছে নিয়েছে। পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বিশ্লেষণ করতে হলে শুধু রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে থাকলে চলবে না, আমাদের চোখ রাখতে হবে সীমান্তের এপারে অর্থাৎ বাংলাদেশেও। কারণ গত ১.৫ বছরে বাংলাদেশ থেকে যে ভাষায়, যে উদ্ধত ভঙ্গিতে ভারতকে হুমকি দেওয়া হয়েছে তা কেবল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নয়, পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারকেও সরাসরি ভীত করে তুলেছে। এই বাস্তবতা স্বীকার না করে পশ্চিমবঙ্গের ভোটের পূর্ণ চিত্র কখনোই আঁকা সম্ভব নয়। তথাকথিত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসার পর থেকেই এক ধরনের উস্কানিমূলক, রাষ্ট্রদ্রোহী এবং আন্তর্জাতিক আইন বিরোধী বক্তব্যের জোয়ার বইতে শুরু করে। জুলাই সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, ইসলামী ছাত্র শিবিরের নেতা মুসাদ্দিক আলী পর্যন্ত একের পর এক নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ভারতের 7 সিস্টার্স বা এই 7টি রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে জিহাদ করতে চান তারা। বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো, এই স্লোগান ঢাকার রাজপথে দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশনের সামনে দাঁড়িয়ে, এবং সেটাকে আক্রমণ করার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল। হাইকমিশনার প্রণয় ভার্মাকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের কারওয়ান বাজারকে ভারতের দ্বিতীয় রাজধানী বলে কটাক্ষ করা হয়েছে। শুধু রাজপথের উগ্রপন্থী নয়, স্বয়ং অবৈধ ইউনূস সরকারের প্রধান বারবার এই 7 সিস্টার্স প্রসঙ্গ টেনে আনতে থাকেন একটি বিশেষ উদ্দেশ্যে। চীন সফরে গিয়ে তিনি বলেছিলেন 7 সিস্টার্স স্থলবেষ্টিত, সমুদ্রে তাদের কোনো পথ নেই এবং বাংলাদেশই সেই পথ দিতে পারে। অর্থাৎ ভারতকে বাদ দিয়ে চীনকে সরাসরি 7 সিস্টার্সের প্রবেশদ্বার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে পার্শ্ব বৈঠকে ইউনূসকে সরাসরি বাক সংযম রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে ইউনূস বিদায়ী ভাষণ পর্যন্ত এই 7 সিস্টার্সকে ভুলতে পারেননি। তার এই ধৃষ্টতা তো নজিরবিহীন, তাই না? প্রশ্ন হলো, ভারত এই হুমকিগুলোতে কখনো কেন তীব্র প্রতিক্রিয়া দেখায়নি? আমার মতে ভারত প্রতিক্রিয়া দেখায়নি কারণ তারা কূটনৈতিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতীক্ষায় ছিল। কিন্তু এই হুমকিগুলো ভারতীয় জনমানসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসামের মতো ভোটারদের মধ্যে একটি গভীর নিরাপত্তা উদ্বেগ তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর মানুষেরা প্রতিদিন এই সংবাদ দেখেছেন, তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরেছে,
সীমান্তের ওপাশে যারা জিহাদের হুমকি দিচ্ছে, এপাশে তাদের প্রতি সহানুভূতিশীল মমতার সরকারি বা কতটা নির্ভরযোগ্য, বিশেষত যখন তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সন্ত্রাসীদের নানা যোগসূত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বহুবার দেখেছি এবং পশ্চিমবঙ্গে এটা তো মানে খুল্লা আলোচনা হয়েছে। এই ভয় এবং অবিশ্বাসের বীজ অঙ্কুরিত হয়েছিল আরো আগে। ইতিহাস বলে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অতীতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম চালিয়েছে। মিজোরামের জাতীয়তাবাদী নেতা জোরামথাঙ্গা স্বীকার করেছিলেন বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের আন্দোলন সফল হতো না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন শেখ হাসিনার সরকার উলফা নেতাদের হস্তান্তর করেছিল বলেই আসাম শান্তিপূর্ণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সহযোগিতামূলক নীতি সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য ছিল। শেখ হাসিনা নিজেই বলেছেন ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সেটা আজীবন মনে রাখবে। চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়ে সেভেন সিস্টার্সের জন্য সামুদ্রিক বাণিজ্যের নতুন দরজা খুলে দিয়েছিলেন হাসিনা সরকার। অথচ তথাকথিত বিপ্লবের নামে সেই সরকারকে উৎখাত করে যারা ক্ষমতা এসেছিল তারা সেই সেভেন সিস্টার্সকেই জিহাদ করে স্বাধীন করার হুমকি দিতে শুরু করেছিল। সবচেয়ে বড় কথা, কোন আমলে, বাংলাদেশের কোন সরকারের আমলে ভারত বিরোধী তৎপরতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল তা তো আমরা সবাই জানি, তাই না? এই সব দৃশ্যপট পশ্চিমবঙ্গের ভোটারের সামনে একটি বার্তা স্পষ্ট করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যতই তার ধর্মনিরপেক্ষতার দাবি করুন না কেন, ঢাকার জুলাই সন্ত্রাসীদের সঙ্গে তার দলের নৈকট্যের যে খবর আমরা জেনেছিলাম এবং সীমান্ত পেরিয়ে ভেসে আসা এসব জিহাদি স্লোগান ভোটারের মনে মমতার নিরাপত্তা ভরসাকে ভেঙে দিয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে বিজেপির বিপুল জয় তাই নিছক উন্নয়নের ভোট নয়, এটা নিরাপত্তার ভোট, অস্তিত্ব রক্ষার ভোট। এই পরিপ্রেক্ষিতে ভূ রাজনৈতিক ছবিটা আরো ভয়াবহ হয়ে ওঠে যখন আমরা দেখি বাংলাদেশে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কার্যক্রম চালায়। সীমান্তবর্তী এলাকায় জামায়াতের ৫১টি আসন জয় এই বার্তা দিচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে গায়ে গায়ে এখন একটি উগ্র ধর্মান্ধ শক্তি তার ঘাঁটি গড়েছে। আর ঠিক তার বিপরীত দিকে থাকবে বিজেপির হিন্দুত্ববাদী প্রশাসন। দুই চরমপন্থার এই মুখোমুখি অবস্থান যে ভবিষ্যতের সীমান্তকে একটি দীর্ঘস্থায়ী উত্তেজনার কেন্দ্রে পরিণত করবে তাতে আপনাদের কারো সন্দেহ থাকলেও থাকতে পারে, কিন্তু আমার সন্দেহ নেই। অথচ বিএনপি সরকার, যাকে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ বলি আমি, এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ নীরব এবং উদাসীন। তারা বলছে বিজেপি ক্ষমতায় আসায় তাদের কোনো সমস্যা হবে না। শামা ওবায়েদ বলেছেন বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পানি প্রসঙ্গে আসি। এতদিন দিল্লি মমতার ঘাড়ে দায় চাপিয়ে তিস্তা চুক্তিতে ঝুলিয়ে রেখেছিল বিষয়টি। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর সেই অজুহাতের কবর হয়ে গেল। হয়তো এটি বাংলাদেশের জন্য একটি সুখবর হলেও হতে পারে। এবার হয়তো বিজেপি সরকার তিস্তা চুক্তি করেও ফেলতে পারে। তবে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বাধা না হলেও কেন্দ্র থেকে তিস্তা চুক্তি নিয়ে বড় কোনো পদক্ষেপ এখনই নেওয়া হবে না, বরং বাংলাদেশি চীনের হাতে তিস্তা প্রকল্পকে তুলে দেয় কিনা সেটা নিয়ে দেন দরবার চলবে। তারেক রহমানের আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে কি আলোচনা হয় ভারত নিশ্চয়ই সেটা পর্যবেক্ষণ করবে। এই সব পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের মনে সবচেয়ে যে বড় প্রশ্নটি ঘুরপাক কাটছে তা হলো ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কি হবে। তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে ২০২৪ সালের আগস্টে দেশে যে অরাজকতা এবং বিভীষিকা সৃষ্টি করা হয়েছিল, তারপর আত্মরক্ষার্থে অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে সেখানে অবস্থান করছেন। বাস্তবতা হলো পশ্চিমবঙ্গের শাসনভার বিজেপির হাতে গেলেও এই রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো রদবদল হবে না, কারণ এটি সম্পূর্ণ দিল্লির কেন্দ্রীয় সরকারের এখতিয়ার এবং পররাষ্ট্রনীতির অংশ। তার মানে ভূ রাজনৈতিক এবং কৌশলগত নিরাপত্তার দিক থেকে আমার বিশ্লেষণে সবচেয়ে বড় অ্যালার্মিং বিষয় হলো সীমান্তের দুই পাড়ে উগ্র দক্ষিণপন্থী এবং কট্টর শক্তির যুগপৎ উত্থান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিজেপি বিপুল ভোটে বা বিপুল আসনে জয়লাভ করেছে। আর আমাদের নিজেদের দিকে তাকালে আমরা দেখতে পাই এক ভয়াবহ অন্ধকার চিত্র। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্রয়ে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির একদম স্বাধীনভাবে শিকড় গেড়ে ফেলেছে এই সীমান্তগুলো দিয়ে।
বিস্ময়কর হলো সত্য, ধর্মান্ধ রাজনীতি করা জামায়াত ইসলামী যে ৬৮টি আসন পেয়েছে তার মধ্যে ৫১টি আসনই সীমান্ত এলাকায় অবস্থিত। এর সোজা অর্থ হলো সীমান্তের এক পাশে থাকবে বিজেপির হিন্দুত্ববাদ, আর ঠিক অন্য পাশে অবস্থান করবে ৭১-এর যুদ্ধাপরাধী এবং উগ্র ধর্মান্ধ জামায়াত ইসলামী, যারা বাংলাদেশকে ভারতের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার জন্য সকল চেষ্টা চালিয়ে যাবে। এই দুই চরমপন্থী শক্তির মুখোমুখি অবস্থান নিরাপত্তা সংকট, আদর্শিক সংঘাতের জন্ম দেবে। তা মোকাবেলার কোনো সদিচ্ছা, সক্ষমতা বিএনপি সরকারের আছে কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। বরং বিএনপি এই যুদ্ধাপরাধী জামাতকে তোষণ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। পশ্চিমবঙ্গে তৃণমূল গিয়ে বিজেপির এই আগমন আমাদের জন্য এক বিরাট কূটনৈতিক, কৌশলগত এবং ভূ রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে বলে আমার মনে হয়। তৃণমূল গিয়ে বিজেপি এলে বাংলাদেশের লাভ বা ক্ষতির হিসাবটা তাই কেবল পশ্চিমবঙ্গের নতুন সরকারের নীতির উপর নির্ভর করছে না, বরং তা বহুলাংশে নির্ভর করছে ঢাকার বর্তমান মেরুদণ্ডহীন সরকারের চরম ব্যর্থতা এবং ভ্রান্ত রাজনৈতিক দর্শনের উপর। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি এখনই সজাগ না হয় তবে নিঃসন্দেহে তার মূল্য আমাদেরকে দিতে হবে। ভারত সম্প্রতি বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পেশাদার কূটনীতিকের বদলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগটা একটা বার্তা। ঢাকায় দিল্লির রাজনৈতিক চাপ আরো সক্রিয় হবে। ইউনূসের অবৈধ সরকার বা তারেক রহমানের বর্ধিত সরকার যেই বসুক ক্ষমতায়, তাদের এই নতুন বাস্তবতার সামনে নতুন কৌশল নিয়ে ভাবতে হবে। দুই দেশের সম্পর্কের মধ্যে যে বিরাট এবং ভয়ঙ্কর অবিশ্বাস এবং ক্ষমতার দম্ভ, আক্রমণাত্মক একটা অবস্থা তৈরি হয়েছে, সেসব কাটিয়ে ওঠার জন্য দুপক্ষকেই সমান এফোর্ট দিতে হবে। আপনারা আমাদের সবাইকে নজর রাখতে হবে যে পানি রাজনীতির হাতিয়ার হয় কিনা, সীমান্তে পুশব্যাক বাড়ে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর শেষ পর্যন্ত নির্ধারিত হবে দিল্লির সঙ্গে দর কষাকষিতে। রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইচ্ছায় হবে না। পশ্চিমবঙ্গের এই পরিবর্তন তাই বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ, সেই প্রশ্নের উত্তর সময় একটা একটা করে উত্তর দেবে বা বলে দেবে। তবে সময়ের অপেক্ষায় বসে থেকে নিজেদের স্বার্থ বিসর্জন দেওয়ার বিলাসিতা বাংলাদেশের নেই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতীয় রাজনীতি নিয়ে। ভারতের রাজনীতিতে গেরুয়া ঝড়, পশ্চিমবঙ্গ জয় এবং বিজেপির অপ্রতিরোধ্য এক যুগ। আজকে সারা ভারতে রাজনৈতিকভাবে বিজেপির জয় জয়কার অবস্থা। বলা যায় 2/3 জনগণের হৃদয় ইতিমধ্যে সারা ভারতে, সমগ্র ভারতে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আজকে আমরা পশ্চিমবঙ্গ জয় করা দেখেছি, কিন্তু সমগ্র ভারতে 2/3 জনগণের হৃদয় জয় করেছে। এটি কেন, কিভাবে? যার কারণে আজকে প্রশ্ন আসছে যে ভারত কি একদলীয় শাসন স্থায়ী হতে যাচ্ছে? কারণ তাদের নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বীরা প্রতিনিয়ত ধরাশায়ী, অনেকে বিলুপ্ত হবার পথে। কিন্তু আজকে বিজেপির যে এই সাফল্যকে রাতারাতি নিশ্চয়ই নয়, দীর্ঘ পরিকল্পনা, দীর্ঘ শ্রম, দীর্ঘ মেধার ক্ষয়ের বিনিময়ে বিজেপি আজ ভারতীয় রাজনীতিতে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আজ আমরা ভারতের সমকালীন রাজনীতির ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এক অধ্যায় নিয়ে আলোচনা করব। ভারতের রাজনীতিতে বিজেপির অপ্রতিরোধ্য উত্থানের চূড়ান্ত বিজয় আজ পশ্চিমবঙ্গ। ভারতের কেন্দ্রীয় শাসনে অপ্রতিরোধ্য এক যুগ পার করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং আসামে ভূমিধস বিজয় বিজেপি অর্জন করেছে। তা কেবল একটি রাজনৈতিক জয় নয়, বরং এটি ভারতীয় রাজনীতির মেরুদণ্ড পরিবর্তনের এক চূড়ান্ত সংকেত। একসময় যে দলকে হিন্দি বেল্টের দল বলা হতো, তারা আজ ভারতের পূর্ব প্রান্তের শেষ সীমানায় দাঁড়িয়েও ক্ষমতার সিংহাসন দখল করছে। বিজেপির এই উত্থানের রহস্য কি? কেনই বা এত সাফল্য? এই সাফল্য এতটাই অভাবনীয় যে ভারতের অপর প্রধান রাজনৈতিক দল কংগ্রেস আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। কেন একটি শতাব্দী প্রাচীন দল বিরোধী দলের মর্যাদাও হারিয়ে ফেলেছিল? আজ আমরা বিজেপির সৃষ্টি থেকে শুরু করে আজকের এই আকাশচুম্বী সাফল্যের চুলচেরা বিশ্লেষণ করব।
বিজেপির সাফল্যের রহস্য খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে এর শেকড়ে। ভারতের রাজনীতিতে বিজেপির যাত্রা শুরু হয়েছিল মূলত 1951 সালে কলকাতার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকে। তবে আধুনিক বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জন্ম হয় 1980 সালের 6 এপ্রিল। অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে দলটির যাত্রা যখন শুরু হয় তখন কেউ কল্পনাও করেনি যে এই দল একদিন ভারত শাসন করবে। 1984 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন ছিল মাত্র 2টি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 2টি আসন। সেই সময় ভারতের রাজনীতি মানেই ছিল কংগ্রেস, কিন্তু বিজেপি থেমে থাকেনি। রাম জন্মভূমি আন্দোলন থেকে শুরু করে দেশ জুড়ে রথযাত্রা, বিজেপি ধীরে ধীরে হিন্দুত্বের আদর্শকে উন্নয়নের সাথে মিশিয়ে এক নতুন রাজনৈতিক রসায়ন তৈরি করে। 1996 সালে প্রথমবার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন মাত্র 13 দিনের জন্য। এরপর 1999 থেকে 2004 পর্যন্ত তারা সফলভাবে জোট সরকার চালায়। কিন্তু আজকের এই অপ্রতিরোধ্য বিজেপির আসল উত্থান শুরু হয় 2014 সালে। 2014 সালের লোকসভা নির্বাচন ছিল ভারতের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলো, তখন সারা দেশে শুরু হলো মোদী হাওয়া। 282 আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। ভারতের রাজনীতিতে এক যুগেরও বেশি সময় ধরে চলা জোট রাজনীতির অবসান ঘটল। বিজেপির এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হলো তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। অমিত শাহর দক্ষ রণকৌশলে বিজেপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি নির্বাচনী মেশিনে পরিণত হয়েছে। ভারতের কতগুলো রাজ্য এখন বিজেপি শাসন করছে? আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে দেখবেন 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের অর্ধেকেরও বেশি রাজ্য আজ সরাসরি বিজেপি বা তাদের নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনাধীন। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে ওড়িশা এবং উত্তর পূর্ব ভারত সবখানে আজ গেরুয়া নিশান। 2026 সালের বিধানসভা নির্বাচন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন? কারণ পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ দীর্ঘ 34 বছর বামপন্থীদের দুর্গ ছিল এবং গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী শাসন দেখেছে, সেই বাংলার মাটি আজ বিজেপির নিয়ন্ত্রণে। বিজেপির এই বিজয় ছিল অভাবনীয়। 2026 নির্বাচনে বিজেপি 207টি আসন পেয়ে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি প্রমাণ করে দিয়েছে বাংলা আজ পরিবর্তনের ঢেউয়ে ভাসছে। পাশাপাশি আসামেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম আজ উত্তর পূর্ব ভারতের উন্নয়নের মডেল হয়ে দাঁড়িয়েছে। 2026 এই জোড়া বিজয় কেবল সংখ্যা নয়, এটি ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি বড় সাংস্কৃতিক ও আদর্শগত জয়। পশ্চিমবঙ্গ ও আসামের এই বিজয়ী প্রমাণ করে যে বিজেপির উত্থান আর কেবল উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। বিজেপির এই উত্থানের বিপরীতে কংগ্রেসের পরিণতি আজ করুণ। কংগ্রেসের এই সাফল্যহীনতা এতটাই প্রকট যে গত লোকসভার আগের লোকসভা নির্বাচনে তারা ভারতীয় সংসদে বিরোধী দলের মর্যাদাও পায়নি। নিয়ম অনুযায়ী মোট আসনের অন্তত 10% আসন না পেলে বিরোধী দলের নেতার মর্যাদা পাওয়া যায় না। কংগ্রেসের আসন নেমে এসেছিল মাত্র 44-এ। আপনি পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটাই যদি দেখেন তাহলে দেখুন, কংগ্রেস বিশাল ভারতের স্বাধীনতার সাথে জড়িত যে দলটি, সেই দলটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে মাত্র 2টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস কি থাকবে? কংগ্রেস এখনকার যে অবস্থা মনে হচ্ছে বিলুপ্তির পথে। কেন কংগ্রেস আজ বিলুপ্ত হতে বসেছে বা হারিয়ে যেতে বসেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতৃত্বে অস্পষ্টতা,
তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিজেপির উন্নয়ন বনাম হিন্দুত্ব আখ্যানের কোনো জোরালো বিকল্প দিতে না পারাটায় তাদের কাল হয়েছে। গত লোকসভা নির্বাচনে তারা টেনে টুনে কিছু আসন বাড়িয়ে বিরোধী দলের জায়গাটা ফিরে পেল, বিজেপির অপ্রতিরোধ্য শক্তির সামনে তারা ছিল আসলে খড়কুটোর মতো। একটি পরিবার কেন্দ্রিক রাজনীতি বনাম একটি আদর্শ কেন্দ্রিক ক্যাডার ভিত্তিক দল, এই লড়াইয়ে কংগ্রেস পিছিয়ে পড়েছে বারবার। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বিজেপির এই সাফল্যের আসল রহস্য কি? চুলচেরা বিশ্লেষণ করলে তিনটি প্রধান কারণ সামনে আসে। এক, উন্নয়ন ও জনকল্যাণ, উজ্জ্বল যোজনা, কিষাণ নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রকল্পের সুবিধা সরাসরি দরিদ্র মানুষের কাছে পৌঁছেছে। দুই, সবল নেতৃত্ব, নরেন্দ্র মোদীর ক্যারিজমেটিক নেতৃত্ব এবং মানুষের মধ্যে তার ব্যক্তিগত জনপ্রিয়তা বিজেপির সবচেয়ে বড় তুরুপের তাস। তিন, মতাদর্শগত সংহতি, হিন্দুত্ববাদ এবং জাতীয়তাবাদের মিশ্রণ বিজেপির ভোটারদের মধ্যে এক গভীর আবেগ তৈরি করতে সক্ষম হয়েছে। ৩৭০ ধারা বাতিল থেকে রাম মন্দির নির্মাণ, বিজেপি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে ভোটারদের আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বিরোধীদের অনৈক্য বিজেপির কাজকে আরো সহজ করে দিয়েছে। ভারতের সাধারণ মানুষ আজ একজন স্থিতিশীল এবং শক্তিশালী নেতা খুঁজছেন, যা তারা মোদির মধ্যে খুঁজে পেয়েছেন। ভারতের রাজনীতিতে বিজেপির এই আধিপত্য আগামী আরো অনেক বছর স্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গ জয়ের পর বিজেপির লক্ষ্য এখন দক্ষিণ ভারত। অপ্রতিরোধ্য এক যুগ পার করার পর বিজেপি আজ ভারতের ইতিহাসের অন্যতম সফল রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। কংগ্রেস কি পারবে এই গহ্বর থেকে ঘুরে দাঁড়াতে, নাকি ভারত একদলীয় আধিপত্যের দিকে এগিয়ে যাবে? উত্তর দেবে সময়। আমরা নিশ্চয়ই সময়ের অপেক্ষায় থাকব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।